আসসালামু আলাইকুম সবাইকে। আজকের বাতচিতের এই প্রোগ্রামে আমাদের সাথে উপস্থিত আছেন সারোয়ার তুষার ভাইয়া। সারোয়ার তুষার ভাইয়া হচ্ছে যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। সো ভাইয়া, স্বাগতম আপনাকে। কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। ভাইয়া, প্রথম আমাদের যে প্রশ্নটা আপনার কাছে সেটা হচ্ছে জুলাই সনদের একটা খসড়া আমাদের সামনে উপস্থিত। এবং জুলাই ঘোষণাপত্র ও বর্তমান রাজনৈতিক বাস্তবতার যে দূরত্ব ভাবনা বা এক্সপেকটেশন যেটা আছে ও তার প্রতিফলনের যে অবস্থা, সেটা নিয়ে আপনার ভাবনা জানতে চাই আমরা। হ্যাঁ, জুলাই সনদের একটা খসড়া আমরাও আম, নানাভাবে পেয়েছি বা পড়তে পেরেছি। এখন সেখানে এটা যদিও আনুষ্ঠানিক কিনা সেটা আমরা এখনো জানি না। হ্যাঁ, তবু মনে হচ্ছে যে এটাই হবে। এখন এটাতে যেটা দেখতে পেলাম, আপনার এখানে কি কি বিষয়ে ঐকমত্য হয়েছে এটা কিন্তু নাই। মোটামুটি একটা প্রেক্ষাপট বর্ণনা আছে, রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করবে সেরকম একটা বর্ণনা আছে। এবং সেখানে মানে এটা পরবর্তী নির্বাচিত সরকার এসে আহ 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে ধাপে ধাপে, এই কথাটা বলা আছে। তো এটার ক্ষেত্রে আমার অবজারভেশন হচ্ছে, যেহেতু আমি নিজে কমিশনে অনেকবার গেছি এবং শুরু থেকে এই সংস্কারের যে কার্যক্রমটা যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই আমি ব্যক্তিগতভাবেও এখানে মতামত রেখেছি এবং আপনার পার্টিগত জায়গা থেকেও মতামত রেখেছি। তো সেখান থেকে আমার বক্তব্য হলো যে যে প্রেক্ষাপট তারা বর্ণনা করেছেন এটা পুরোপুরি আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী যে রাজনৈতিক বাস্তবতা সেটাকে রিফ্লেক্ট করে তা বলা যাবে না। হ্যাঁ, এক এক ধরনের ভাষার মধ্যে একটা মানে আহ খড়খড়ে ব্যাপার আছে। যেন একটা আমলাতান্ত্রিক ভাষা, একটা কোনো একটা কিছু লিখে ফেলা দরকার তাই লিখলাম, এরকম। কিন্তু কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা এখানে পুরোপুরি ধরা পড়েছে, এরকম বা প্রেক্ষাপটও পুরোপুরি এসেছে গত 15 বছরের। এটা আমার কাছে মনে হয় নাই। আর কি কি বিষয় ঐক্যমত্য হয়েছে বা কি কি বিষয় জুলাই সনদে থাকবে এটা তো ওখানে এখনো তারা দেন নাই, দেবেন। তো তখন সেটা মন্তব্য করা যাবে। কিন্তু যেটা সবচেয়ে অ্যালার্মিং আমার কাছে মনে হয়েছে সেটা হলো আপনার এখানে বলা হয়েছে যে আপাতত এই এত কিছুর পরে গত 1 বছর ধরে কমিশন গুলো কাজ করলো, আলাদা আলাদাভাবে কাজ করলো, তারপরে একটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হলো। সেই জাতীয় ঐক্যমত্য কমিশন প্রত্যেকটা দলের সাথে আলাদা আলাদাভাবে বসেছে, এখন আবার একসাথে বসা হচ্ছে। সেখান থেকে মতামত তৈরি করা হয়েছে, সবাই ঐক্যমত্যে এসেছে। আসার পরে কিন্তু কতগুলো জিনিসের ব্যাপারে আপনি এক জায়গায় এসেছেন। এখন বলা হচ্ছে যে পরবর্তী নির্বাচিত সরকার এসে ধাপে ধাপে এগুলো সুপারিশগুলো বাস্তবায়ন করবে। তাহলে এই যে এতদিনের এই যে কর্মপ্রক্রিয়া যেটার কথা আমি এতক্ষণ বললাম, এটার কি হবে? মানে এরপরে আবার কেন নির্বাচিত সরকারের আমলে গিয়ে আপনাকে এটাকে নিয়ে কথাবার্তা বলতে হবে এবং সেখানে আবার ঐক্যমত্য করতে হবে, সুপারিশগুলো তখন বাস্তবায়ন হবে 2 বছরের মাথায়? এটা কেন এইভাবে করতে হবে? এবং এই প্রক্রিয়ার মধ্যে ফেলার অর্থই হচ্ছে যে ঘোরতর সন্দেহ করা চলে যে বেশিরভাগ প্রস্তাবনাই বা সুপারিশই আসলে বাস্তবায়ন হবে না। হ্যাঁ, এবং এটা নব্বই 90 এর যে 3 জোটের রূপরেখা আমরা বলে থাকি, খুব ভালো একটা ডকুমেন্ট ছিল সেটা, সেরকম একটা জিনিসে পরিণত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। ফলে আমি এটা আগেও লিখেছিলাম বা বিভিন্ন বক্তৃতায় বলেছি যে ঐতিহাসিক এবং পদ্ধতিগত দুই কারণেই পরবর্তী নির্বাচিত সংসদের কাছে যদি এটা ছেড়ে দেওয়া হয় তাহলে জুলাই সনদ আসলে বাস্তবায়ন হবে না। এবং আপনি এটা জাদুঘরের একটা দেখার মতো খুব ভালো একটা ডকুমেন্ট হবে। হ্যাঁ, তো সেরকম একটা জিনিসই এখানে হচ্ছে বলে মানে সন্দেহ করার কারণ আছে। এই কারণে আমরা বলেছিলাম যে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে এটা দেয়া যাবে না, এটা আগেই বাস্তবায়ন করতে হবে, নির্বাচনের আগেই। নির্বাচনের আগে বাস্তবায়ন করার পরে পরবর্তী সংসদ গঠিত হবে এই সংস্কারের আলোকে। কিন্তু সেটা আপনি একটা জিনিস দেখবেন যে এখানে আমি এই পর্বে এটুকু বলেই শেষ করি যে তারা যে স্প্রেডশিটটা রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছিল যে সংস্কারে আপনি এই বিষয়ে কি একমত, এই বিষয়ে একমত, সেখানে 6টা পদ্ধতি বলা ছিল যে এই পদ্ধতিতে অথবা এই পদ্ধতিতে অথবা এই পদ্ধতিতে বাস্তবায়ন হবে। 6টা পদ্ধতির মধ্যে আছে আহ গণভোটের মাধ্যমে, নির্বাচনের সময় একসাথে গণভোট, নির্বাচনের আগে গণভোট, গণপরিষদ, গণপরিষদ কাম পার্লামেন্ট, অধ্যাদেশ এবং নির্বাচিত সরকারের মাধ্যমে, এই 6টা পদ্ধতির কথা বলা আছে। এখন এটা নিয়ে আলোচনাই হয় নাই যে কোন পদ্ধতিটা আসলে সবচেয়ে ভালো। এই আলোচনা করার আগেই জুলাই সনদের মধ্যে কিন্তু এটা তারা লিখে ফেলছেন।
হ্যাঁ, ফলে এটা একটা গুরুতর সংকট তৈরি করতে যাচ্ছে ভবিষ্যতে, মানে খুব নিয়ার নিয়ার ফিউচার। এবং আমাদের এত রক্তদান এবং এত কিছুর পরেও আসলে আমাদের যেটুকু পরিবর্তন হওয়ার কথা ছিল সেটুকুও হবে বলে মনে হচ্ছে না এই জুলাই সনদ সম্পর্কে। এবং আমাদের বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি সেখানে কিন্তু এইটাকে কেন্দ্র করে একটা বড়সড় ধরনের রাজনৈতিক বিভাজন দেখা যাচ্ছে। ধন্যবাদ ভাইয়া। আমাদের যে দ্বিতীয় প্রশ্নটা আপনার কাছে সেটা হচ্ছে যে সংবিধান সংস্কার এবং গণপরিষদ নির্বাচন নিয়ে আপনার একটা অবস্থান আছে, এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে সেটা কিভাবে আপনি মূল্যায়ন করছেন? হ্যাঁ, দেখেন, প্রথম কথাটা বলি যে কেন গণপরিষদের কথাটা এসেছে। গণপরিষদের কথাটা এসেছে যে বাংলাদেশের আমরা সবাই অ্যাগ্রি করেছি যে এই বিদ্যমান সংবিধানের যে এক ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতা কাঠামো এবং এটার যে ভাবাদর্শিক ক্ষমতা, চার মূলনীতি সহকারে যে পুরো সংবিধানের যে অ্যারেঞ্জমেন্টটা, এটা একটা দলীয় সংবিধান। সুতরাং বাংলাদেশের জন্য আমাদের একটা গণতান্ত্রিক সংবিধান লাগবে। এবং সেটা কেউ বলেছেন সংস্কার করতে হবে, কেউ বলেছেন পুনর্লিখন করতে হবে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে একটা নতুন সংবিধান লাগবে। এখন মৌলিক সংস্কারই হোক আর এক সম্পূর্ণ নতুন করে লেখাই হোক, যেটাই হোক, এটা করার জায়গাটা হোক কিন্তু আসলে সংসদ না। কারণ এই এই জিনিসটা খুব পরিষ্কার করে বুঝতে হবে যে সংসদ হচ্ছে মূলত বিদ্যমান সংবিধানের অধীনে আইন প্রণয়ন করার জায়গা। যে এক্সিস্টিং যে সংবিধানটা আছে তার অধীনে আইন প্রণয়ন করার জায়গা হচ্ছে সংসদ। ফলে এখানে আপনি খুব সংবিধানের খুব বড় সড়ো কোনো পরিবর্তন করতে পারবেন না, কারণ করলে বিচার বিভাগ কিংবা পরবর্তী কোনো সংসদ চাইলে এটাকে বাতিল করে দিতে পারবে, বলতে পারবে যে এই সংবিধানের এইখানে আপনি ততটুকুই চেঞ্জ করতে পারবেন। সংসদে আপনি ততটুকুই চেঞ্জ করতে পারবেন যতটুকু এই সংবিধানের মধ্যে অ্যালাউ করে। সেটা এই সংবিধানের মধ্যে অ্যালাউ করে না এমন কোনো চেঞ্জ কিন্তু আপনি এই সংসদে করতে পারবেন না, কারণ এই সংসদটা গঠিত হচ্ছে তো এই সংবিধানের অধীনে। ঠিক আছে। ওয়ারেজ এখন যে সমস্ত সাংবিধানিক পরিবর্তনের প্রসঙ্গ এসছে, এটা কিন্তু মানে এই সংবিধানকেই অনেকাংশে প্রশ্নবিদ্ধ করে বা এই সংবিধানটাকেই চ্যালেঞ্জ করে। ফলে আপনি একটা সুপ্রিম ল, দ্যাট ইজ কনস্টিটিউশন, এটা চেঞ্জ করবেন। প্রাইমারি ল মানে পার্লামেন্ট, যেখানে প্রাইমারি ল নিয়ে ডিল করা হয়, সেখানে তো আপনি এটা করতে পারেন না। হ্যাঁ, এই পদ্ধতিগত ডিবেটটা আমরা করেছি। কিন্তু আহ, মানে সংসদে সর্বোচ্চ কি করা যায়, সংসদে সর্বোচ্চ সংশোধনী করা যায়। বাংলাদেশে অনেকগুলো সংশোধনী ইতিহাস আছে। তো এই সংশোধনীগুলোর মুশকিলটা হচ্ছে যে আপনি একটা পার্লামেন্ট এসে 2/3 মেজরিটি থাকলে সে একটা সংশোধনী করতে পারবে। বাংলাদেশের কনস্টিটিউশনে তাকে এই রাইটসটা দিয়েছে। যদিও আরো বড় গুরুতর রাষ্ট্রনৈতিক প্রশ্ন আছে যে আদৌ মানে আপনার হাইয়েস্ট মেজরিটি থাকলেও আপনি সংসদে সংবিধানে হাত দিতে পারেন কিনা, এটা একটা গুরুতর পদ্ধতিগত প্রশ্ন আছে। কিন্তু আমরা সেটা আপাতত এক পাশে রাখলাম। তো মানে আমাদের দেশে 2/3 থাকলে আপনি যে কোনো ভাবে সংবিধান সংশোধন করতে পারবেন। মুশকিল হচ্ছে যে আরেকটা সংসদ যখন আসে তখন 2/3 মেজরিটি বলে আগে সংবিধান চাইলে বাতিল করে দিতে পারে। এরকম অসংখ্য উদাহরণ আমি আপনাকে দিতে পারবো। যেমন ধরুন, দুটো উদাহরণ দেওয়াটা যথেষ্ট হবে। একটা হচ্ছে 96 সালে রাজনৈতিক দলগুলোর আন্দোলনের ফলে এখানে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনা হয়েছিল, যেটা ত্রয়োদশ সংশোধনী নামে পরিচিত। সেটা করা হয়েছিল 96 সালে। এটা কিন্তু মনে রাখবেন যে আহ এরশাদ বিরোধী আন্দোলন এবং বিএনপির 91 থেকে 96 এর ওই রেজিমের সময়কার যে আন্দোলন, এই 14 বছর 15 বছরের আন্দোলনের ফসল ছিল ওই সংশোধনীটা, যেটা আদালত স্বীকৃতি দিয়েছিল। ঠিক আছে। এখন আওয়ামী লীগ কি করলো, 2008 সালে এসে ক্ষমতায় এসছে, যখন তার কাছে 2/3 ক্ষমতা আছে তখন সে ওই ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দিয়েছে, বললো যে এটা অবৈধ। ঠিক আছে। এইটা হচ্ছে একটা সমস্যা যে আপনার কাছে ক্ষমতা থাকলে আপনি এটা বাতিল করে দিতে পারেন, এবং তার ফলেই আমরা গত 15 বছরের এই ফ্যাসিজমটা দেখলাম। আরেকটা উদাহরণ আমি দিই, যেমন যেমন ধরুন 75-এর পট পরিবর্তনের পরে অনেকগুলো ঘটনার ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে প্রথমে জিয়াউর রহমান প্রথমে সেনাবাহিনী প্রধান হয়েছেন, তারপর তিনি চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন, তারপর তিনি রাষ্ট্রপতি হয়েছেন, তারপর তিনি নির্বাচন দিয়েছেন এবং নির্বাচনে বিএনপি জিতেছে। তারপর 79 সালে যে নির্বাচনটা হয়েছে ওই নির্বাচনের পরে জিয়াউর রহমান পঞ্চম সংশোধনী করেছেন, এবং যার মধ্যে তিনি বলেছেন যে অনেকগুলো কথার মধ্যে একটা কথা হচ্ছে যে বহুদলীয় গণতন্ত্র থাকবে। এখন এটা আপনি করেছেন, এটা ভালো একটা সংশোধনী, আমরা এগ্রি করি। কিন্তু আওয়ামী লীগ কিন্তু 2008 সালে এসে ওই সংশোধনী বাতিল করে দিয়েছে। টিল টুডে এই সংশোধনীটা কিন্তু অবৈধ। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সংশোধনীর সমস্যা।
যে একটা সংশোধনীকে আবার এরশাদ আমলে এরশাদ হাইকোর্টের ব্যাপারে একটা সংশোধনী এনেছিলেন, অষ্টম সংশোধনী। ওটা কিন্তু তখন আদালত বাতিল করে দিয়েছিল, যে এটা আমাদের কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক, এই কথাটা বলে বাতিল করে দেয়া গেছে। ফলে সংশোধনীকে সবসময় আজকে পার্লামেন্টে যে সংশোধনীটা আনা হবে সেটা পরবর্তী পার্লামেন্ট চ্যালেঞ্জ করতে পারবে, এমনকি চাইলে বিচার বিভাগও চ্যালেঞ্জ করতে পারবে। এই কারণে সংশোধনী টেকসই না। কিন্তু আমাদের এখন যে ধরনের পরিবর্তনের কথা এসেছে সেটা হচ্ছে সংস্কার, বিরাট বড় পরিবর্তন, মৌলিক সংস্কারের কথা। এই মৌলিক সংস্কারগুলো পার্লামেন্টে করা যায় না, এই জন্যই গণপরিষদের কথা এসেছে। হ্যাঁ, তো এই গণপরিষদের মধ্য দিয়ে কি হবে, আমরা কি বলেছি, আমরা বলেছি যে আগে গণপরিষদের মধ্য দিয়ে আপনি একটা গণতান্ত্রিক সংবিধান বানাবেন এবং সেই সংবিধানের অধীনে আরেকটা নির্বাচন হবে। তার মানে এখানে দুটো নির্বাচনের রোডম্যাপ কিন্তু পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে গণপরিষদ নির্বাচন, ওখানে যারা যাবে পার্লামেন্টে বা গণপরিষদে যারা যাবে তারা প্রথমে একটা সংবিধান বানাবে, তারপর সংবিধান বানানো শেষ হলে 120 দিন কিংবা 240 দিন যে কোনো একটা সময়ের মধ্যে বানানো শেষ হলে তারা কিন্তু চলে যাবে, মানে ওইটা গণপরিষদটা বিলুপ্ত হবে এবং তারপর একটা পার্লামেন্ট আপনি আরেকটা নির্বাচন করতে পারবেন, যেটা হচ্ছে সরকার বাছাইয়ের নির্বাচন। এই হলো দুটো নির্বাচনের রোডম্যাপ। কিন্তু যেহেতু এটাতে রাজনৈতিক দলগুলো কনভিন্স না, ফলে আমরা একটা নির্বাচনের রোডম্যাপ বলেছি। সেটা কি, যে একই সাথে এমন একটা নির্বাচন করেন যাতে করে একই সাথে গণপরিষদ ও পার্লামেন্ট ফর্ম করা যায়। যারা বিজয়ী হবে তারা প্রথমে গণপরিষদ ফর্ম করবে এবং গণপরিষদ শেষে তারা নিজেরাই পার্লামেন্ট হবে। ধরেন আমি একটা উদাহরণ দিই, ধরেন আপনার একটা নির্বাচন আমরা করলাম, যে নির্বাচনে যে কোনো একটা দল মেজরিটি পাইল, ধরা যাক তারা 170টা আসন পেয়েছে, তাহলে আরো তো 130টা আসন আছে। তো এই যে এরা সবাই মিলে, বিভিন্ন দল মিলে গণপরিষদ গঠন করবে, তখন কিন্তু সরকারি দল বিরোধী দল থাকবে না, সবাই গণপরিষদ মেম্বার। কিন্তু যখনই আপনার গণপরিষদের কাজটা শেষ, সংবিধান বানানোটা শেষ, তারপরে আপনি ওই যে যারা 170টা আসন পেয়েছিল তারা সরকার হয়ে যাবে আর বাকিরা বিরোধী দল হয়ে যাবে। এটা হলো পার্লামেন্ট গঠন করলেন আপনি। ফলে একটা নির্বাচন দিয়ে কিন্তু সম্ভব হচ্ছে, কিন্তু আগে আপনাকে সংবিধানটা প্রণয়ন করতে হবে। এটার উদাহরণ আমাদের আমাদের এই উপমহাদেশে অনেকবার আছে। যেমন 46-এর যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হয়েছিল ইন্ডিয়ায়, এটা কিন্তু একই সাথে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কাম পার্লামেন্ট ছিল। ঠিক আছে, তো এরকম উদাহরণ অনেক আছে, পুরো পৃথিবী জুড়ে অনেক আছে। সাম্প্রতিক সময়ে নেপালেও এরকম ঘটেছে। এটা হচ্ছে আপনার যে পরিবর্তনটা আপনি করতে চান তাকে টেকসই করার একটা উপায়। হ্যাঁ, মানে উদাহরণটা আমি এভাবেই দিই আপনাকে, যে আপনি একটা ভবন বানাবেন একটা জমির উপরে, ঠিক আছে? এই ভবনে প্রথমে আপনি যে পিলার গুলো গড়েন, এই পিলার গুলো কিন্তু অনেকদিন স্থায়ী হয়, তাই না? এরপর আপনি ভবনটার ভেতরে যে বাসাগুলো বা বাড়িগুলো, ফ্ল্যাট গুলো থাকে, সেটার ভেতরে ইন্টেরিয়র নানা পরিবর্তন আনতে পারেন। বাসা বদলালে ইন্টেরিয়র বদলায়, বা রেস্টুরেন্টের মালিক বদলালে ইন্টেরিয়র বদলে যায়, ইন্টেরিয়র কিন্তু এই বদলায়, ফাউন্ডেশনটা কিন্তু সহজ হয় না, ঠিকঠাক একই থাকে। তাই না? সো আপনার এই কারণে সংবিধানে এমন কিছু পরিবর্তন করতে হবে, বা এমন ভাবে সংবিধানে কতগুলো ফান্ডামেন্টাল রাইটস গুলোকে এমন ভাবে লিখে রাখতে হবে যেগুলো চাইলেই পরিবর্তন করা যাবে না। দ্যাট ইজ ইউর পিলার। আর আপনার প্রয়োজনে রাষ্ট্র চালাতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংশোধনী করতে হতে পারে। এটা হচ্ছে ইন্টেরিয়রের ডিজাইন পরিবর্তন, এটা উপরি পরিবর্তন, এটা খুব মেজর কোনো পরিবর্তন না। হ্যাঁ, তবু আমরা বলেছি যে এমনকি সংবিধান সংশোধনী করতে গেলেও গণভোটে যেতে হবে। হ্যাঁ, যেহেতু সংবিধানটা আসলে জনগণের ডকুমেন্ট, ফলে জনগণ যেন এটার সাথে অ্যালাইন থাকে। হ্যাঁ, এই জিনিসগুলো না করলে গুরুতর সব সমস্যা ঘটে। এবং বাংলাদেশের গত 53 বছর ইতিহাস হচ্ছে এই পদ্ধতির বিষয়ে আমরা যেহেতু সিরিয়াস দেখতে পাই নাই রাজনৈতিক দলগুলোকে, এ কারণে আমাদের সংকটগুলো মারাত্মক আকার ধারণ করেছে। যেমন আপনি দেখবেন যে আমাদের দেশে যখনই কোনো সরকারের কাছে দুই তৃতীয়াংশ আসন থাকে, তখন তারা এমন সব পরিবর্তন করে যেটা আমাদের রাষ্ট্রের ক্যারেক্টার বদলে দেয়। বাকশাল ঘটেছে, কিন্তু 73 সালে নির্বাচনের সময় আওয়ামী লীগের কাছে 2/3 ক্ষমতা ছিল, 293টা আসন ছিল। তারা এর ফলে 74 সালে এসে বাকশাল কায়েম করলো, 75 সালে এসে বাকশাল কায়েম করলো একদলীয় শাসন। এর এর ফলে 15 আগস্ট ঘটলো এবং পরের 15 বছর সামরিক শাসন। এরপরে বিএনপি 2001 সালে যখন ক্ষমতা এসছে, তার কাছেও 2/3 ক্ষমতা ছিল। ফলে সে চতুর্দশ সংশোধনী করলো, যার মধ্য দিয়ে পছন্দের বিচারপতি, যেহেতু তখন একটা নিয়ম ছিল যে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান, ফলে নিজেদের সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতিকে যেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানানো যায়, এই জন্য তারা অবসরপ্রাপ্ত বিচারপতির বয়স বাড়িয়ে দিল, 65 থেকে 67 করলো।
হুম। এবং এটার ফলে এটা আওয়ামী লীগ মানলো না এবং লগি বৈঠার আন্দোলন হলো, মানে লগি বৈঠার তাণ্ডব হলো। এবং তারপরে 11 আসলো বাংলাদেশে, 11 পরে আওয়ামী লীগের ফ্যাসিজম। তাহলে এই 2/3 বলে চতুর্থ সংশোধনী বিএনপি করেছে, কিন্তু এটা সবচেয়ে বড় ভিকটিম বিএনপি হয়েছে, তাই না? আবার 2008 সালে যে আওয়ামী লীগ সরকার, তার কাছেও 2/3 ক্ষমতা ছিল বা আসন ছিল, এবং সে এসে শুরুতেই 11 সালে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দিল, এবং যার ফলে আমরা এই 15 বছর ফ্যাসিবাদ দেখতে পেলাম। তার মানে যখনই 2/3 ক্ষমতা এখানে থাকছে, তখনই এই দলগুলো ভয়ঙ্কর সব ঘটনা ঘটাচ্ছে। এই কারণে এই 2/3 ক্ষমতা থাকলেই যেন আপনি সংবিধান পরিবর্তন করতে না পারেন, এই কারণে কিছু চেকস এন্ড ব্যালেন্সেস এর দরকার। এটা কিন্তু সিম্পল কতগুলো সংশোধনী করে পারা যাবে না। এটা আপনাকে গণপরিষদের মধ্যে দিয়ে সংবিধানের মেজর পরিবর্তন করতে হবে। যেমন এখন কথা এসছে যে শুধু লোয়ার হাউস না, আপার হাউসেরও 2/3 লাগবে সংবিধান সংশোধন করতে গেলে, এবং আপার হাউসটা গঠিত হবে ভোটের অনুপাতে। এখন আপনি ধরেন লোয়ার হাউস আর আপার হাউসের মধ্যে লোয়ার হাউসটা এখন যেভাবে হয় নির্বাচন সেভাবেই, আর আপনি যে ন্যাশনালি যে ভোট পেয়েছেন, কোন দল 38%, কোন দল 40%, সেই 1%-এর এগেনস্টে একটা আসন। তাহলে আপনি যদি 40% ভোট পান, তাহলে আপনি আপার হাউসে 40টা আসন পাবেন। 15% ভোট পেলে আপার হাউসে 15টা আসন পাবেন। দেখবেন যে এই ফরমেশন আপার হাউস করলে কোন দলেই কিন্তু আসলে 2/3 গঠন করতে পারবে না, মানে 2/3 তার কাছে থাকবে না। ফলে আপনি খুব সহজেই লোয়ার হাউসে আপনার 2/3 থাকলেও আপার হাউসে কিন্তু একই দলের 2/3 থাকবে না। ফলে আপনি যদি এটা বলে দেন যে সংবিধান সংশোধন করতে গেলে দুই হাউসেরই 2/3 লাগবে, তখন কিন্তু সংবিধান সংশোধনীটা একটু কঠিন হয়ে যাবে। প্লাস গণভোটের কথা যদি বলেন, এভাবে আমরা চাই যে সংবিধান সংশোধনীটা এত সহজ না হোক, একটু কঠিন হোক। এই জন্যই এই পরিবর্তনগুলো কিন্তু আপনি বিদ্যমান কনস্টিটিউশনের আন্ডারে গঠিত পার্লামেন্টে গিয়ে করতে পারবেন না। এ কারণেই গণপরিষদের কথাটা এসেছে। এবং এই গণপরিষদটার বিরোধিতা বিএনপি তরফ থেকে হচ্ছে যে আপনার আপনার কি নতুন দেশ হয়েছে, কেন আপনি গণপরিষদ করতে হবে, এরকম কথা আমরা বিএনপির কাছ থেকে শুনেছি। কিন্তু বিএনপি যেটা ভুলে গেছে বিএনপি নিজের ইতিহাস থেকে, যে 1978 সালের 17 এপ্রিল দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন যে নেক্সট ইলেকশন হবে গণপরিষদ কাম পার্লামেন্ট ইলেকশন। এই যে এখন যে কথাটা আমরা বলছি, উনি কিন্তু সেম কথাটা তখন বলেছিলেন। পরে আর উনি রাস্তায় হাঁটেন নাই। হ্যাঁ, পরে আর উনি রাস্তাটা হাঁটেন নাই। এর কারণ আমার ধারণা যে তাকে কোনো মোটা মাথার উকিল বুদ্ধি দিয়েছে যে এত কিছু লাগবে না, একটা সংশোধনী করলেই হয়ে যাবে, নির্বাচনে জিতে এসে একটা সংশোধনী করলেই হয়ে যাবে। তো উনি পঞ্চম সংশোধনী করেছেন, এবং এটা উনি যতদিন ছিলেন ততদিন টিকে ছিল। উনি যাওয়ার পরে কিন্তু এই সংশোধনী বাতিল করে দেওয়া হয়েছে। সো দ্যাট ইজ প্রিসাইজলি দ্য প্রবলেম উইথ অ্যামেন্ডমেন্ট। কিন্তু উনি যদি যে ফরমানটা উনি জারি করেছিলেন যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কাম পার্লামেন্ট ইলেকশন হবে, এই রাস্তায় যদি উনি যেতেন, তাহলে কিন্তু বাংলাদেশে একটা স্থায়ী পরিবর্তন হতো, যে পরিবর্তন উনি চেয়েছিলেন। ঠিক আছে? তো মানে এই আমার পয়েন্টটা হচ্ছে যে বিএনপি যে আজকাল বলছে যে গণপরিষদ নতুন দেশে আর নতুন দেশ না হলে লাগে না, এই কথাটা ঠিক না। এটা খোদ বিএনপির ইতিহাস থেকেই দেখানো যাবে। ওকে ভাইয়া। আহ, এবং আমাদের নেক্সট যে কোশ্চিনটা সেটা হচ্ছে জুলাই পরবর্তী সময়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রকল্পের আহ্বান আসছে, এবং এই জায়গায় এনসিপি কিভাবে তা তৈরি করছে এবং এতে বাকি রাজনৈতিক দলগুলোর সাথে যে দ্বন্দ্ব, সেখানে কেমন কম্প্রোমাইজ করা লাগতেছে? হ্যাঁ, মানে এনসিপি নতুন বন্দোবস্তের কথা বলেছে, এবং এটা বলার যথেষ্ট কারণ আছে। মানে বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি গত 53 বছর আমাদেরকে সে যেখানে নিয়ে এসছে, যে একটা অলওয়েজ আপনি দেখবেন যে এখানে কোন ধরনের নেগোসিয়েশন, সমঝোতা দলগুলোর মধ্যে বা পক্ষগুলোর মধ্যে পাওয়ার শেয়ারের ব্যাপারে কিংবা পাওয়ার ট্রান্সফারের ব্যাপারে কোনো ধরনের নেগোসিয়েশন বা সমঝোতা নাই। এখানে যেটা আছে সেটা হচ্ছে যে আপনাকে আপনার গায়ের জোরে আদায় করতে হবে। আপনি দেখবেন যে এখানে কোনো ইনকামবেন্ট গভর্নমেন্টকে, মানে চলতি সরকারকে, যে সরকারটা ক্ষমতায় আছে, এই সরকারকে কখনো শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর সেই সরকার করে নাই। একদম একদম 73 সাল থেকে এটাই ইতিহাস। আমি উদাহরণ দিয়ে দিয়ে যাই যে 75 সালে বাকশাল করলো আওয়ামী লীগ, এবং তার ফলাফল খুব খারাপ হয়েছে। মানে 75 বাকশাল জিনিসটা কি? নির্বাচন ছাড়াই 73 সালে একটা নির্বাচন হয়েছে, নির্বাচন ছাড়াই স্রেফ একটা সংশোধনীর মধ্য দিয়ে, চতুর্থ সংশোধনী, যার মধ্য দিয়ে তারা পার্লামেন্টে দাঁড়িয়ে 5 মিনিটের মধ্যে বলেছে যে এই পার্লামেন্টের মেয়াদ আমরা আরো 5 বছর বাড়িয়ে দিলাম, উইদাউট এনি ইলেকশন। এটা কিন্তু নজিরবিহীন পৃথিবীর ইতিহাসে। এবং তারা, তার মানে হচ্ছে তারা খুব তাদের ইন্টেনশন পরিষ্কার করে যে তারা ক্ষমতা ছাড়বে না। এবং তার ফলাফল আমরা দেখলাম, খুব ট্র্যাজিক একটা পরিণতি ঘটলো। এরপর তো 15 বছরের সামরিক শাসন নানা ফর্মে।
আচ্ছা, এবার 91 সালে বিএনপি ক্ষমতায় আসলো, একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসলো, সবাই আমরা ভাবলাম যে ওকে, এবার দেশে 5 বছর অন্তর অন্তর জনগণের ভোটে ক্ষমতা হস্তান্তর হবে। বিএনপি প্রথমেই একটা দলীয় সরকার না, নিজেদের অধীনে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন করলো, যেটাতে অন্যান্য দল অংশগ্রহণ করে নাই, এবং ওই দলগুলো তখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করলো। ঠিক আছে, কেন করলো? কারণ তার আগে বিএনপি তাদের অধীনে দুটো উপনির্বাচন করেছে, যেগুলো হাইলি প্রবলেমেটিক উপনির্বাচন, একটা মিরপুর উপনির্বাচন, একটা মাগুরা উপনির্বাচন, যেগুলো আসলে হয় নাই, আপনার নিরপেক্ষ হয় নাই। ফলে বিরোধী দলগুলোর, আওয়ামী লীগ, জামায়াত ইসলাম সহ অন্যান্য দলের যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিটা আরো বেশি হালে পানি পেল। এবং 96 সালে বিএনপি আবারও ক্ষমতা এসছে, কিন্তু 2 মাসের বেশি ক্ষমতা থাকতে পারে নাই, তাকে আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতা থেকে সরানো হয়েছে। এবং 96 থেকে 2001-এর যে আওয়ামী লীগ সরকার, তারা প্রথমে বললো শেখ হাসিনা যে আমরা যখন ক্ষমতায় যাব তখন আমরা ইলেকশন দেব। পরবর্তীতে উনি আর ওনার কথাটা আপহোল্ড করতে পারেন না। উনিও কিন্তু একজন দলীয় লোককেই তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছিলেন, কিন্তু উনি দলের পারপাস সার্ভ করেন নাই, যে কারণে তখন শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হয়েছিল। 2001 থেকে 2006-এর বিএনপি সরকার, ওই যে আমি একটু আগে বললাম, চতুর্দশ সংশোধনী ইত্যাদি ইত্যাদি করে ক্ষমতাটাকে প্রলম্বিত করার চেষ্টা করেছে, এবং দেশে একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি, লগি বৈঠা, 1-11 আওয়ামী লীগের ফ্যাসিবাদ। এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদে আপনি দেখতে পেলেন 2008 সালে আওয়ামী লীগ কিন্তু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলো। আসার পরে সে আর আর কোনো সুষ্ঠু নির্বাচন দিল না, এবং তাকে শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বিদায় করতে হলো। তার মানে এই হচ্ছে আপনার সামনে 53 বছর ইতিহাস, যেখানে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গেলে আর ক্ষমতা ছাড়তে চাচ্ছে না। এখানেই নতুন বন্দোবস্তের কথা এসছে, যে সমস্ত দলকে মানে কিভাবে কোএক্সিস্ট করা যায় রাজনীতিতে, যার যা রাজনীতি করেও এটা মানতে হবে। এখন এই কথাটা বলে এনসিপি যথেষ্ট পরিমাণ হস্টালিটির কিংবা শত্রুতার মধ্যে পড়েছে। মানে এটা কেউ মানতে চাচ্ছে না। এক্সিস্টিং যে এস্টাবলিশমেন্ট, রাজনৈতিক দল, আমলাতন্ত্র, সাংস্কৃতিক অঙ্গন, হ্যাঁ, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, তারা কিন্তু এই যে সিস্টেমটা এক্সিস্টিং আছে এটাকে টিকিয়ে রাখতে চাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড এনসিপি নতুন বন্দোবস্তের জন্য প্রেশারাইজ করছে, ফলে এক দ্বন্দ্বটা খুব প্রকট হয়ে উঠছে। এখন এনসিপি নতুন বন্দোবস্তের কথা বা প্রস্তাব হাজির করেছে, এর মানে এই না যে এটা পুরোটা তাকে একা করে ফেলতে হবে, বা সে আপনার বাদবাকি সমস্ত কিছু আগের মতো থাকবে, সমস্ত রাজনৈতিক দল, আমলাতন্ত্র থেকে শুরু করে সকল কিছুর মানে ওয়ে অফ বিহেভিং কিংবা ওয়ে অফ ফাংশন আগের মতোই থাকবে, আর এনসিপি কে একা একা নতুন বন্দোবস্ত করতে হবে। কিছু হলে শুধু আপনি বলবেন এই এনসিপি তো নতুন বন্দোবস্ত, আপনারা বলেছেন নতুন বন্দোবস্ত, এই যে প্রশ্নটা করা হচ্ছে এটা কিন্তু রেটরিক আকারে করা হচ্ছে, কিন্তু এই প্রশ্নটা অন্য দলগুলোকে করা হচ্ছে না, যে আপনারা এনসিপি প্রস্তাবিত নতুন রাজনৈতিক বন্দোবস্তে একমত হচ্ছেন না কেন? এটা করলে তো দেশে শান্তি আসবে। আমরা তো একা নতুন বন্দোবস্তটা যে জরুরত, এটা যে জরুরত বা এটা যে দরকার, এটা আমরা বলেছি, কিন্তু এটা তো আমাদের একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব না, সব দলকে একমত হতে হবে। ধরেন নির্বাচনে কালো টাকা ছড়াছড়ি, নির্বাচনে কোটি কোটি টাকার বা টাকা দিয়ে ভোট কেনার যে কালচার, কিংবা ব্যালট বাক্স ছিনতাইয়ের যে কালচার, এটা যদি অন্যান্য দল যদি এই ব্যাপারে কমিটমেন্টে না আসে যে না আমরা এটা করবো না, তাহলে এনসিপি কি একা একা এটা করতে পারবে? পারবে না। তার মানে এটা সবাইকেই, পুরো কালচারটাই পরিবর্তন হতে হবে। এখন এটা বলতে কি আমরা অনেক দূর পর্যন্ত আপনার প্রতিবন্ধকতার মুখে পড়েছি। আবার কোথাও কোথাও আমাদের যে বিভিন্ন সমস্যা হচ্ছে, যেগুলো খবর মাঝে মাঝে কানে আসে, সেটা কিন্তু এই যে পুরোনো সিস্টেমের সাথে না পেরে, অনেক ক্ষেত্রে, কারণ পুরোনো সিস্টেম এত ইনট্যাক্ট, এটাকে প্রোটেক্ট করার জন্য এত এত শক্তি, দৃশ্যমান অদৃশ্য শক্তি কাজ করছে, এটার সাথে না পেরে আমাদের স্থানীয় পর্যায়ে অনেক কমিটি কিংবা আমাদের নিজেদের অনেক কমিটি কিংবা অনেক সংগঠন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পুরোনো স্টাইল ফলো করতে বাধ্য হচ্ছে। তখন আবার সমালোচনাটা এনসিপি কি করা হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু ফেয়ার না। মানে ধরেন পোস্টারিং করবে সব দল একটা এলাকার মধ্যে, যা এক্সিস্টিং যে দল আছে, এনসিপি পোস্টারিং করতে গেলে বলা হচ্ছে আপনারা না বলেছেন নতুন বন্দোবস্ত, আপনারা কেন পোস্টারিং করেন? মানে ওই দলগুলো নিজেদের প্রচারণা করতে পারবে, কিন্তু আমরা করবো না, কারণ আমরা নতুন বন্দোবস্ত। এখন নতুন বন্দোবস্ত কথা বারবার দোহাই দিয়ে আপনি আমাকে ব্ল্যাকমেইল করতে পারেন না, মানে যারা করছে নতুন বন্দোবস্তটা, কমিটমেন্টটা সবাইকেই করতে হবে, তাহলে নতুন বন্দোবস্ত হবে। ফলে এই দুটোর মধ্যেই একটা টানাপোড়েন আছে। এনসিপি আকাঙ্ক্ষাগত দিক থেকে কিংবা পলিটিক্যাল দল হিসেবে নতুন বন্দোবস্ত চায়, কিন্তু পুরনো বন্দোবস্তটা এখনো বহাল তবিয়তা আছে, বরং আমি বলবো যে অনেক বেশি শক্তি সঞ্চয় করে ফেলেছে আগের তুলনায়। তো সেটার সাথে ফাইট করতে অনেক ক্ষেত্রে এনসিপি কে ব্রেক পেতে হচ্ছে, কারণ এনসিপি এখানে প্রায় বন্ধুহীন, একা একা তাকে এই কাজটা করতে হচ্ছে। ওল্ড স্টাবলিশমেন্ট এই প্রশ্নে এক হয়ে গেছে। আহ, এর পরবর্তী যে প্রশ্নটা ভাই, যে জুলাইয়ের ভ্যানগার্ড হিসাবে কোনো পক্ষ উপস্থিত যদি না, সেটা এনসিপি তে হয়ে থাকে, এবং এনসিপি যদি হয়ে থাকে,
তাহলে জুলাই পরবর্তী ব্যর্থতাগুলো দায় কি দল হিসাবে নেবে? ওকে, এটা একটা মানে আমি বলবো যে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে যে এই 5 আগস্টের পরে যা কিছু খারাপ খারাপ ঘটে তার সমালোচনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি হয়ে এখন যে এনসিপি, তাকে নিতে হচ্ছে। যা কিছু খারাপ সরকার যেটা পাচ্ছে না, আজকে শাহবাগে দুইটা সংগঠন একই জায়গায় সমাবেশের দিয়েছে, একটা আপ বাংলাদেশ, আর একটা হচ্ছে অন্য একটা কি যেন একটা সংগঠন, আমি চিনি না। হ্যাঁ, এখন অবশ্যই এটা খারাপ কাজ হয়েছে। যারা আগে মানে এটা নিজেদের মধ্যে একটা সমঝোতা আসা উচিত ছিল, কিন্তু এটার জন্য এনসিপি কে দায়ী করা হচ্ছে মানে অদ্ভুত ভাবে। হ্যাঁ, মানে আমি আপনাকে একটা উদাহরণ দিলাম যে যে কোনো কিছু যখন ঘটে এই মুহূর্তে বাংলাদেশে, সেটার জন্য এনসিপি কে দায়ী করা হয়। অন দা আদার হ্যান্ড, যখন ভালো কিছু ঘটে, সাফল্য যখন আসে কোনো একটা, একেবারেই যে 5 তারিখের পরে ভালো কোনো ঘটনা নাই তা তো না, অনেক ভালো ঘটনা আছে। এগুলোর ক্রেডিট কিন্তু এনসিপি পায় না। যেমন আজকে এই যে এই গভর্নমেন্ট যে ট্যারিফটা, ওই যে শুল্ক যেটা কমিয়ে এনেছে আপনার 35% থেকে 20%-এ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র। এটা যে সরকার বাহবা কিন্তু সরকার পাচ্ছে, এনসিপি কিন্তু এটার বাহবা কেউ দিচ্ছে না। কিন্তু এই সরকারের যে কোনো ব্যর্থতার ব্যাপারে আসেন, এটার দায় এনসিপি কে নিতে হবে। এরকম একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমরা আছি। কেন এটা এই জায়গাটা হলো, আমি আমার ভাবনাটা বলি যে এনসিপি নিজেকে কখনো জুলাইয়ের ভ্যানগার্ড দাবি করে নাই। কারণ আমরা মনে করি যে জুলাইটা আসলে সবার, মানে জুলাইটা বাংলাদেশের, এটা ঐতিহাসিক কর্তা সত্তা হচ্ছে বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা। কিন্তু অবশ্যই যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে বা যাদের ডাকে গণ অভ্যুত্থান ঘটেছে, যারা সামনের দিকে ছিল ছাত্র নেতা, তারা এই দলটার মধ্যে আছে। ফলে অবশ্যই জুলাইকে আপহোল্ড করার একটা ব্যাপার আমাদের মধ্যে আছে। কারণ আপনাকে দেখতে হবে যে এটা কি তারা ওই আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের চেতনার মতো করে ব্যবহার করছে, নাকি আসলে জুলাইয়ের স্পিরিটের সাথে আছে। আওয়ামী লীগ কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কমপ্লিটলি উল্টো উল্টো কাজ করেছে। এনসিপিও একই কাজ করছে কিনা, দ্যাট শুড বি দ্য কোয়েশ্চেন। মানে সেটাই হবে কোয়েরি, যে এটা খতিয়ে দেখতে হবে আমাদেরকে যে এনসিপি কি সেটা করছে কিনা। আমি যতটুকু দেখেছি টুকটাক কিছু কিছু অপ্রীতিকর ঘটনা বাদ দিলে এনসিপি এখনো জুলাইকে ওন করে। মানে জুলাইকেই বাংলাদেশে এনঅ্যাক্ট করতে চায়, জুলাইয়ের বাংলাদেশটাকেই কায়েম করতে চায়, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে অন্যান্য যে সকল পক্ষ আছে জুলাইয়ের, তারা এনসিপির সাথে এক ধরনের বৈরিতামূলক সম্পর্কে চলে গেছে নানা কারণে। ঠিক আছে, এনসিপিরও মানে এই ক্ষেত্রে আমি বলবো সীমাবদ্ধতা আছে, যোগাযোগহীনতা, হ্যাঁ, আস্থায় নিতে না পারা, নানা কারণ আছে। হ্যাঁ, কিন্তু এখন ভ্যানগার্ড না হলেও জুলাইয়ের যে বাংলাদেশ, যেমন আমরা জুলাইয়ের বাংলাদেশ বলতে বুঝবো যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা ঘোষণাপত্র আসতে হবে, একটা সনদ আসতে হবে। এই জিনিসগুলো কিন্তু শুধু অনেকে মনে করছেন যে এই জিনিসগুলো নিয়ে আমাদের বেশি কথাবার্তা বলা যাবে না, কারণ এটা নিয়ে কথা বললে এনসিপি সুবিধা পাবে। আসলে কিন্তু এই যে ঘোষণাপত্র, এই যে সনদ, এই সমস্ত কিছুই আমাদের নতুন বাংলাদেশের জন্য দরকার। কারণ আদারওয়াইজ এটার বিপদে আমরা সবাই পড়বো। আমরা যারা জুলাইকে অন করি, মানে এনসিপি করি বা না করি, আমরা এটার বিপদে পড়বো। ঠিক আছে, যদি যদি জুলাই ফেল করে, পৃথিবীর বহু দেশে বড় বড় গণ অভ্যুত্থান, বড় বড় বিপ্লব ফেল করার অনেক ইতিহাস আছে। আল্লাহ না করুক যদি জুলাই ফেল করে, তাহলে কিন্তু বিপদটা শুধু এনসিপির না, এই জুলাইয়ের পক্ষের সমস্ত শক্তি যারা এটাতে অংশ নিয়েছে, নানাভাবে সংগঠিত করেছে, যারা এটাকে সমর্থন করেছে, প্রত্যেকের উপর বিপদ নেমে আসবে। মানে নতুন বাংলাদেশের পক্ষে ওল্ড স্টাবলিশমেন্টের কিছু হবে না। যারা ওল্ড স্টাবলিশমেন্টের পক্ষে থাকবে, যারা আওয়ামী লীগ না, ধরেন ধরেন আন্দোলনে বা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে কিন্তু এখন ওল্ড স্টাবলিশমেন্টের পক্ষে চলে গেছে, তাদের কিন্তু কিচ্ছু হবে না। দে উইল কিপ সেফ অর দে উইল রিমেইন সেফ। মুশকিলটা হবে যারা ওই ওল্ড স্টাবলিশমেন্টকে চায় না, যারা বাংলাদেশে আর কোনো ফর্মের ফ্যাসিবাদ চায় না, যারা বাংলাদেশের কনস্টিটিউশনের মধ্যে স্বৈরতন্ত্র চায় না, যারা 72-এর সংবিধান চায় না, এই যত পক্ষ আছে, যত ব্যক্তি বা গোষ্ঠী আছে, তারা পড়বে মুশকিল। এটা শুধু এনসিপির মুশকিল হবে না। ঠিক আছে, ফলে আমি মনে করি যে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এটা, যে জুলাইকে আপহোল্ড করানো। এটা এনসিপি রাজনীতি আপনার এই মুহূর্তে পছন্দ হচ্ছে কি হচ্ছে না তার উপর নির্ভরশীল হওয়া উচিত না। হ্যাঁ, এটা আপনাকে ইন্ডিপেন্ডেন্টলি, জুলাইয়ের ব্যাপারে ইন্ডিপেন্ডেন্টলি একমত থাকা উচিত। এর বাইরে একটা হিস্টোরিক ব্লক আমরা করতে পারি না, যেটা আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে। এখনো সময় আছে। হিস্টোরিক ব্লক মানে হচ্ছে, ধরেন আন্তোনিও গ্রামসি বলতেন এই কথাটা, যে আপনি যে নিয়মটা বাস্তবায়ন করতে চান, আমাদের তো একটা একটা আকাঙ্ক্ষা আছে, আমরা এই ধরনের বাংলাদেশ চাই, তাই এটাকে আমরা নিয়ম ধরে নিচ্ছি। এটাকে ডিফেন্ড করার জন্য ঐতিহাসিক শক্তিগুলো কারা? ধরেন আওয়ামী লীগের কিন্তু একটা নিয়ম ছিল, সেটা যত বড় অনিয়মই হোক না কেন আমাদের জন্য, আওয়ামী লীগের একটা নিয়ম ছিল।
নিয়মিত। তার মিডিয়া হাউস থেকে শুরু করে ওই ওই নিয়মটাকে বা ওই অনিয়মটাকে বাস্তবায়ন করার জন্য বা টিকিয়ে রাখার জন্য তার মিডিয়া থেকে শুরু করে কালচারাল ইন্ডাস্ট্রি, ব্যবসায়িক সংগঠন, মাফিয়া গোষ্ঠী, আওয়ামী লীগ নিজে, আমলাতন্ত্র, এই মিলে একটা বিরাট পক্ষ ছিল বা বিরাট একটা নেটওয়ার্ক ছিল। তাহলে আমরা যে বাংলাদেশটা করতে চাই, এটার ঐতিহাসিক ডিফেন্ডার্স কারা? ঠিক আছে, এটা আমাদেরকে বের করতে হবে, শনাক্ত করতে হবে, এবং যার যার রাজনীতির বাইরেও এসেও কতগুলো কমন জায়গা বের করতে হবে যে আমরা ব্যক্তি পছন্দ অপছন্দ দিয়ে এই রাজনীতিটাকে বুঝবো না, যে এখানে নাহিদ আছে সুতরাং আমি যাব না, বা হাসনাত আছে আমি যাব না, সার্জিস আছে আমি যাব না। এটা হওয়া উচিত না। আমরা রাজনীতিটাকে সামনে রাখতে হবে। হ্যাঁ, যে এই রাজনীতিটা আমরা চাই, এটাকে আমরা ডিফেন্ড করতে চাই। ফলে আমাদের মধ্যে এই ঐতিহাসিক আহ ঐক্যটা রাখতে হবে। এটা যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের জন্য অনেক বড় বিপদ সামনে আসছে। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে 75 সালের পরে বা 71 সালের পর থেকেই আসুন, 71 থেকে 81 সালের মধ্যে এই যে এরশাদ ক্ষমতায় আসলেন, এটা কিন্তু জাস্ট শুধু কতগুলো ঘটনা বুদবুদ আকারে আসেন নাই। 71 সালের পর থেকে স্বাধীন দেশে 81 সাল পর্যন্ত নানা ফর্মে মুক্তিযোদ্ধাদেরকে পরস্পরের বিরুদ্ধে দ্বন্দ্ব লাগিয়ে তারপর হত্যাকাণ্ড ঘটেছে। মানে আমাদের সমস্ত মুক্তিযোদ্ধা কিন্তু 72 সাল থেকে 81 সালের মধ্যে মানে তাদেরকে মেরে ফেলা হয়েছে। এবং তারপরে কিন্তু বাংলাদেশের এই একটা বিরাট বড় রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে যে আমাদের অনৈক্যের সুযোগ অন্য কেউ নেবে কিনা, কারণ আমরা কিন্তু এখনো পুরোপুরি আউট অফ রিস্ক না। হ্যাঁ, আমরা ঝুঁকিমুক্ত না। পুরনো স্টাবলিশমেন্ট, আঞ্চলিক পরাশক্তি, পরাজিত শক্তি, হ্যাঁ, এই মানে অর্থাৎ আওয়ামী লীগ, আঞ্চলিক পরাশক্তি দিল্লি, এবং এখানে তাদের যে ওল্ড স্টাবলিশমেন্টের যে অ্যালাইরা আছে, এরা কিন্তু এখনো জাস্ট ওত পেতে আছে, একটা সুযোগের অপেক্ষায় আছে। আপনি দেখতে পেলেন যে এই যে গতকালকেই একটা নিউজ বোধ হয়, একজন সেনা কর্মকর্তা তিনি আওয়ামী লীগারদের গোপনে ট্রেনিং দিতেন, এটা প্রকাশিত হলো। হ্যাঁ, খুব ডেঞ্জারাস নিউজ এটা, কিন্তু সেই অর্থে আলোড়ন তৈরি করে নাই, খুব একটা আলাপে আসে নাই, পরে তাকে গ্রেফতার করা হয়েছে। মানে এরকম আরো কত কি ঘটছে আমরা কিন্তু জানি না। আওয়ামী লীগাররা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশ জনগণের বিরুদ্ধে একটা যুদ্ধ করার জন্য প্রস্তুত, মানে একটা গণহত্যা ঘটানোর জন্য তারা প্রস্তুত আছে। হ্যাঁ, এই কারণে আমাদের ঐক্যটা, ভ্যানগার্ড যদি বলেন, জুলাইয়ের ভ্যানগার্ড আসলে এই যে ঐতিহাসিক নেটওয়ার্ক গুলো কথা আমি বললাম, জুলাইপন্থী যত অর্গানাইজেশন আছে, পলিটিক্যাল অর্গানাইজেশন, সোশ্যাল অর্গানাইজেশন, কালচারাল অর্গানাইজেশন, ইভেন নিউ ফর্মের ইকোনমিক যে নতুন নতুন উদ্যোগ, হ্যাঁ, এই সমস্তটাকেই আপনার এই জুলাইকে আপহোল্ড করতে হবে, তারাই জুলাইয়ের ভ্যানগার্ড। আমাদের সময় একটু সংক্ষিপ্ত হয়ে গেছে, আমরা শেষ প্রশ্নটা আপনাকে করবো যে একটা ইভেন্টকে ইতিহাসে পাকাপোক্ত করতে যে কালচারাল অ্যাক্টিভিটিজমের দরকার হয়, জুলাইয়ের ক্ষেত্রে তা কি হচ্ছে বলে আপনার মনে হয়? এবং মিডিয়ার ন্যারেটিভও কি এই 1 বছরের মাথাতেই খুব একটা জোরালো নয় যেখানে? না, একেবারেই হচ্ছে না। এটা হলো আমরা যেখানে সবচেয়ে বেশি পিছিয়ে আছি যে দুটো জায়গায়, একটা হচ্ছে কালচারাল যে বেস গড়ে তোলা দরকার, আর একটা হচ্ছে মিডিয়া, মানে নতুন বাংলাদেশের পক্ষের মিডিয়া, এই দুটোই ভয়ঙ্করভাবে অনুপস্থিত। ফলে আমরা মিডিয়ার পুরনো চরিত্র ইন ফুল ফর্ম দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং এটার বিপদের দিকটা হচ্ছে, যেমন ধরেন কালচারাল কিছু কিছু ফর্মে এসে সরকারি টাকায় বরাদ্দে কিছু কিছু কাজ হচ্ছে, কিন্তু এগুলো এত ক্লিশে এবং প্রয়োজনের তুলনায় এত কম যে এগুলো দিয়ে হবে না। আপনি দেখবেন যে আওয়ামী লীগ কেন ফ্যাসিস্ট হতে পেরেছে, কারণ তার একটা 200 বছরের যে কলোনিয়াল ইডিওলজি আমাদের এই বাংলা অঞ্চলে, সেই কলকাতা বাহিত বাঙালি মানে সেই ঔপনিবেশিক যে আধুনিকতা এবং তার সাথে জড়িত বেঙ্গলি ন্যাশনালিজম, এটার যে মানে ন্যারেটিভের যে শক্তি, এটার ফুল বেনিফিট আওয়ামী লীগ পেয়েছে বছরের পর বছর। এবং এই ন্যারেটিভের শক্তি এখনো অক্ষুণ্ণ আছে দেখেই আপনি দেখবেন যে লেখক সাহিত্যিকরা বা বুদ্ধিজীবীরা এখনো মাঝে মাঝে আহা হু করে ওঠেন যে বাংলাদেশে ডানপন্থী উত্থান ঘটেছে। ডানপন্থী উত্থান কেন তারা বলছে? যে যেহেতু এখন মুসলিম এক্সপ্রেশনটা আগের তুলনায় অনেক বেশি প্রমিনেন্ট, এবং মুসলিম এক্সপ্রেশন দেখা যাচ্ছে, এবং ইসলামকে ধারণ করে বা ইসলামিক ওয়ে অফ লাইফটাকে মেনটেন করে এমন ব্যক্তি বা গোষ্ঠী বা উদ্যোগ অনেক বেশি সামনে চলে এসেছে, শুধুমাত্র এটুকুই তাদের ঘুম হারাম করে দিয়েছে। ঠিক আছে, এবং আপনি দেখবেন যে আওয়ামী লীগ ব্যানের সময়ে এই কথাটা আসলো যে এটা তো একটা ইসলামিক জমায়েত, ওই যে যমুনা এবং শাহবাগের। তো আমি তখন প্রশ্ন করেছিলাম যে ধরে নিলাম এটা ইসলামিক জমায়েত, তো ইসলামিক একটা জমায়েত যদি একটা ডেমোক্রেটিক দাবি সহকারে হাজির হয়, আপনি কি সেটা কি তাদেরকে আসতে দিবেন না?
তাকে কি আপনি সবসময় ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের বাইরে রাখবেন? এটাই কিন্তু বেঙ্গলি ন্যাশনালিজমের প্রজেক্ট, যে বেঙ্গলি ন্যাশনালিজম দেখাতে চায় যে সে হচ্ছে এক্সট্রিমিজম বলতে সে এখানে ইসলাম পন্থাকে বোঝায়। তো এই এক্সট্রিমিজমটাকে সে ফাইট করবে, এই জন্যই তাকে দরকার। এবং এই বেঙ্গলি ন্যাশনালিজম কিন্তু আপনি দেখবেন যে একটা ওরিয়েন্টালিস্ট প্রজেক্ট, মানে যেটা মুসলমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে একটা বিশেষ দৃষ্টিভঙ্গি প্রডিউস করতে চায়। ওরিয়েন্টালিজম নিয়ে এডওয়ার্ড সাইদ অনেক কিছু বলে গেছেন, যে প্রাচ্যকে দেখার একটা বিশেষ চোখ, বিশেষ একটা দৃষ্টিভঙ্গি পাশ্চাত্য তৈরি করতে চায়। একই জিনিস কিন্তু আমাদের এই অঞ্চলে ইসলামের সাথেও ঘটেছে, যেটা এই অঞ্চলে অনেক ইতিহাসবিদ কিংবা অনেক তাত্ত্বিকরা বলেছেন হিন্দু ওরিয়েন্টালিজম। যে হিন্দু ওরিয়েন্টালিজমের প্রধান ভাষ্যটাই হচ্ছে যে মুসলিমস আর আউটসাইডার্স, মানে মুসলমানরা এই অঞ্চলের মানুষ না, তারা ফলে তারা সেকেন্ড ক্যাটাগরি সিটিজেন হবে, আর ইসলাম নেসেসারিলি ভায়োলেন্ট, এই কথা তারা বলেছে। এখন বেঙ্গলি ন্যাশনালিজম কিন্তু এই একই জিনিসটাই বলতে থাকে, বা ওইটারই একটা লোকাল ভার্সন। এই বেঙ্গলি ন্যাশনালিজম এত শক্তিশালী, এবং সাহিত্যের মধ্য দিয়ে, নাটকের মধ্য দিয়ে, গল্পের মধ্য দিয়ে, বুদ্ধিভিত্তিক লেখালেখির মধ্য দিয়ে এটাকে এত ভাবে আপনার আহ একটা শক্ত ভিত্তি দাঁড় করানো হয়েছে যে আমরা কিন্তু এটাকে ঘুরিয়ে দিতে পারি না এখনো পর্যন্ত ইন ফুল সুইং। আরো অনেক কাজ করতে হবে, হ্যাঁ। এবং কাজ করে আবার তারা যেটা করেছে, ধরেন বেঙ্গলি মানেই হচ্ছে বাঙালি মানে হচ্ছে আপনাকে মুসলিম নেসটা বাদ দিতে হবে। তাহলে এখন যদি আপনি পাল্টা বলেন যে মুসলমান হতে গেলে আপনাকে বাঙালিত্ব বাদ দিতে হবে, তাহলে কিন্তু আপনি ওই একই জিনিস রিভার্স করবে। ফলে আমাদেরকে এটাকে মেলাতে হবে যে এই অঞ্চলের মুসলমানরা বাংলা ভাষার জন্য কি করেছে ঐতিহাসিক ভাবে, অন্তত সেই সুলতানি আমল থেকে। বাংলা ভাষাটাই আসলে গরিব মজলুম মুসলমানদের অবদান, এবং তার সাথে আপনাকে তফসিলি বা যাদেরকে নিম্নবর্গের হিন্দু বলা হয় তাদেরকে ধরতে হবে। মানে এইখানকার যে কৃষক চাষা ভুষা, তাদের ভাষা বা তাদের সংস্কৃতি কিন্তু বাংলা। ফলে এই জিনিসটা মেলানোর ব্যাপার আছে। এই যে ধর্ম বনাম কালচার হয়ে আছে, এটাকে আমরা যতক্ষণ পর্যন্ত মিটিগেট করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা বেঙ্গলি ন্যাশনালিজমকে চ্যালেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, তো এইটা আমাদের একটা বড় কাজ। এবং মিডিয়াও কিন্তু একই ইডিওলজি, একই মতাদর্শ দ্বারা তাড়িত। ফলে মিডিয়াকেও আপনার এখানে নতুন ধরনের মিডিয়া লাগবে। আমরা দেখতে পাই নাই, মানে অন্তত মিডিয়ার কোনো ধরনের ক্যারেক্টার চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এখানে আমাদের অনেক শোচনীয় ব্যর্থতা আছে, এবং আমাদেরকে দ্রুততম সময়ের মধ্যে এই দিকে মনোযোগ দিতে হবে। আদারওয়াইজ আপনি শুধুমাত্র পলিটিক্যালি কিন্তু জুলাইকে টিকিয়ে রাখা বা প্রোটেক্ট করতে পারবেন না। শেষ প্রশ্ন আছে, বাট আমাদের সময় আছে হচ্ছে 1 মিনিট 32 সেকেন্ড। আমরা কি প্রশ্ন করতে পারি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, প্লিজ, আমি সংক্ষেপ উত্তর দেবো। ওকে। আচ্ছা, একজন লেখক এবং চিন্তক হিসাবে বুদ্ধিজীবীদের দায় কতটা একটা সমাজকে সঠিক পথে তাড়িত করতে, এবং ফ্যাসিবাদের আমলে আমরা যে ভাড়াটে বুদ্ধিজীবী দেখলাম, বর্তমানে কি এমন একটা কালচার দাঁড় হচ্ছে বলে আপনার মনে হয়? তাই আমাদের হাতে খুবই সংক্ষিপ্ত সময়। একেবারে শতভাগ শতভাগ হচ্ছে। বাংলাদেশের বুদ্ধিজীবীরা কখনোই বাংলাদেশের বড় পরিবর্তনের পক্ষে দাঁড়ান নাই, যেটা আহমদ ছফা অনেক আগে বলে গেছেন যে বুদ্ধিজীবীরা যা বলতেন তা শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না, এখন যা বলছেন তা শুনলে বাংলাদেশ কোনোদিন পরিবর্তন হবে না। এখনো কিন্তু একই পরিস্থিতি। ফলে বাংলাদেশের বুদ্ধিজীবীদের আমি বলবো, যেহেতু সময় নাই, খুব সংক্ষেপে বললে প্রধান সংকট হচ্ছে তাদের কোনো রাষ্ট্র প্রকল্প নাই। তারা বিশেষ কোনো দল কিংবা বিশেষ কোনো ইডিওলজির সাথে নিজেদেরকে সবসময় জড়িয়ে রাখেন, কিন্তু তাদের উচিত হচ্ছে সবসময় একটা রাষ্ট্র প্রকল্পের পক্ষে অ্যাডভোকেসি করা। এটা যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত বুদ্ধিজীবীরা আসলে ভাড়াটে বুদ্ধিজীবী হিসেবেই বেশি বেশি ভূমিকা পালন করবেন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।